জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেয়া হবে। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৮ জন। সকালে গ্রেফতার ৮ জনকে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ৪ ও ৫ অগস্ট ৬ জনকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ২১ অগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৮ আসামির ৭ জনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই শেখ আফজাজুল হক। এই মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, ট্রাইব্যুনালের খবর জানার পাশাপাশি আমরা সংবাদে বলছিলাম যে ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আজ সেই রায় হবে, যেটি আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানো সহ। সেই রায় কখন হতে পারে সে বিষয়ে কোনো আনুমানিক ধারণা পেয়েছেন কি? কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে যে রায়ের জন্য আমরা অপেক্ষা করছি বা দেশের মানুষ অপেক্ষা করছে, সেই রায়টি 12:30 দেবে। অর্থাৎ আশুলিয়ায় যে ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা, সেই মামলার রায় হবে 12:30টায়। 12:30টায় রায় পড়া শুরু হবে এবং এটা রায় পড়তে কতক্ষণ লাগতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি যে 1টা থেকে 1:30টার মধ্যে এই রায় পড়া শেষ হবে এবং আমরা কে কোন সাজা পেলেন তখন কিন্তু জানা যাবে যখন রায় পড়া শেষ হবে। তবে এই মামলায় যদি আমি বলি, এখন পর্যন্ত ৮ জন গ্রেপ্তার আছেন ১৬ জন আসামির মধ্যে। এর মধ্যে যারা পলাতক রয়েছেন তারা হচ্ছেন সাবেক এমপি, যে আশুলিয়া অঞ্চলের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্যান্য ৮ জন। তবে যে পুলিশ কর্মকর্তা কাফি সহ অন্যান্যরা কিন্তু গ্রেপ্তার আছেন অন্যান্য ৮ জন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই বিচার কাজ হয়েছে। তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, পাশাপাশি যারা পলাতক আছেন তাদের পক্ষেও কিন্তু ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু এই মামলায় যে সকল সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদেরকে জেরা করেছেন এবং যুক্তিতর্ক উপস্থাপন সহ মামলার যে সকল রেগুলার যে সকল কার্যক্রম রয়েছে তার সবই কিন্তু হয়েছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই সাক্ষরণ চলেছে এবং সাক্ষরণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিনটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে কিন্তু জানানো হয়েছিল যে কোনো দিন রায় দেওয়া হবে। পরবর্তীতে গত রোববার কিন্তু জানানো হয় যে রায়টি এই যে ৫ তারিখ দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আজকে রায়টি দেওয়া হবে এবং এই তো মধ্যে কিন্তু বিটিভি এসেছে। বিটিভি কিন্তু তাদের সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে লাইভ এই রায়টি সরাসরি সম্প্রচার করার কথাও কিন্তু রয়েছে যাতে দেশের মানুষ দেখতে পারে। এবং আসলে যেই ঘটনাটির কথা বলছিলাম যে ৬ জনের মরদেহ পোড়ানো সহ মোট ৭ জনকে হত্যা, এর মধ্যে 6 জনকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হত্যা করা হয় এবং তাদেরকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। যদিও প্রসিকিউশন বলছে এর মধ্যে ৫ জনকে হত্যা করা হয়েছে, হত্যার পর মরদেহ পোড়ানো এবং 1 জন মুমূর্ষ অবস্থায় তখনও জীবিত ছিলেন। অর্থাৎ এই ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় এবং এই মামলার কিন্তু বিচার কাজ হয়েছে। এর মধ্যে একজন রাজসাক্ষী হিসেবে ছিলেন আফজালুল, তিনি পুলিশ কর্মকর্তা এবং তিনি যেমনটা বলেছেন যে থানায় তিনি পরবর্তীতে ওই দিন ছিলেন না বা ওই সময় ডিউটিরত অবস্থায় ছিলেন না। তবে তিনি জানতে পেরেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, এই নৃশংস ঘটনা, যে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছিল, পরবর্তীতে তাদের মরদেহগুলোকে একটি ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং এই যে এই ঘটনায় একজনের কিন্তু ছবি এখনো পাওয়া যায়নি, যদিও তার নাম জানা গেছে, আর বাকিদের কিন্তু ছবি পাওয়া গিয়েছে যে তারা কারা ছিলেন। এবং এই যে শহীদ পরিবার বা ভিকটিমদের পরিবারের সদস্যরা কিন্তু এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন, পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন এবং এই নৃশংসতার ঘটনা কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে বর্ণনা করেছিলেন। ধন্যবাদ মাইনুল মারুফ। আমরা ফিরবো যখন আপনি বলছিলেন 12:30টার দিকে এই মামলার রায় ঘোষণা হতে পারে সে সময়। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বিদেশি অপারেটরদের কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয়ার প্রতিবাদে আজও কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের প্রবেশে বাধা দেয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত বাতিল না করায় বন্দর অচলের পাশাপাশি হরতালের হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে শ্রমিক কর্মচারীদের 5 দিনের কর্মবিরতিতে অচল হয়ে গেছে চট্টগ্রাম বন্দর। এই বিষয়ে দর্শক আমরা জানবো। আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এর মধ্যে যুক্ত হয়েছেন এই চট্টগ্রাম বন্দরের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য।
প্রণবেশ, আশা করি শুনতে পাচ্ছেন। চট্টগ্রাম বন্দরের এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? যতটা আমরা সংবাদের আগে বলছিলাম যে শ্রমিকদের এই ধর্মঘটের কারণে এক ধরনের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি এই আন্দোলনে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের এক ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে চট্টগ্রাম বন্দরের এনসিটি বা নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটি লাভজনক টার্মিনাল হিসেবে পরিচালিত হচ্ছিল, এটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে 6ষ্ঠ দিনের মতো টানা কর্মসূচি চলছে এবং অনির্দিষ্টকালের এই কর্মসূচি আজকে সকালে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে সকালে প্রথম থেকেই শ্রমিক কর্মচারীদেরকে বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। তখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটা উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বন্দরের আজকে একটি বৈঠক রয়েছে, সেটি হচ্ছে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন, তিনি সহ বন্দর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত থাকার কথা। তো যখন নৌ উপদেষ্টা আসছিলেন তখন তার গাড়ি ঘেরাও করে বন্দর শ্রমিকরা তারা বিক্ষোভ দেখান এবং তারা সেই সময় স্লোগানে বলতে থাকেন, ডিপি ওয়ার্ল্ডকে যদি এটা দেয়া হয় তাহলে তাদের এই অনির্দিষ্ট যে কর্মসূচি এটি চলতে থাকবে এবং এটি করতে দেওয়া হবে না। পরে তিনি বিক্ষোভ থেকে তাকে রক্ষার জন্য পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং সেনা প্রহরাই তাকে পরবর্তীতে বন্দর ভবনে নিয়ে আসা হয়েছে। তো আমি বন্দর ভবনের মেইন গেটের বাইরে আছি, আমার ক্যামেরাম্যান রয়েছে ভিতরে। আসলে এখন পুরোটাই লক করে দেওয়া হয়েছে। আমি বাইরে থেকে আমরা যতটুকু পারছি তাই সেটা দেখাচ্ছি। এখানে চারিদিক পাশে বন্ধ করে দিয়ে আজকে এই বৈঠকটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কি সিদ্ধান্ত হয় সেটার দিকে আসলে সবার চোখ এবং শ্রমিকরা মনে করেন এখান থেকে যে বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত সেখান থেকে সরে আসবে সেটাই তারা চান। অন্যদিকে সরকার যেটা এখনো পর্যন্ত যে অবস্থান, তারা বলছে বিদেশি কোম্পানির হাতে তারা দিতে চান আধুনিকায়নের জন্য, যদিও শ্রমিকরা বলছেন এর মাধ্যমে আসলে সার্বভৌমত্ব এবং শ্রমিকরা কর্মচ্যুতি হবে, সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে, এটি হচ্ছে শ্রমিকদের দাবি। এবং শ্রমিকরা যেটা বলছেন যে লাভজনক এনসিটি এবং যেটার ইকুইপমেন্ট থেকে শুরু করে সবকিছুই বন্দরে অর্থায়ন হয়েছে, সেটা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া কোনো রকমই যুক্তিযুক্ত হবে না। তো এটি নিয়ে আমরা এখনো দেখতে পাচ্ছি বন্দরের মেইন গেটের বাইরে শ্রমিকরা অপেক্ষা করছেন। এখানে সেনা প্রহরা রয়েছে, গেট লক করে দেওয়া হয়েছে, ভিতরেও শ্রমিকরা অনেকে আটকা পড়েছেন। এরকম একটা পরিস্থিতি চলছে। আর বন্দর ভবনে এখন যে বৈঠক সেটি শুরু হওয়ার কথা, তো সেটার দিকে আমরাও চেয়ে আছি। শেষ তথ্য পেলে বা এখানে কি সিদ্ধান্ত হয় সেটি হয়তো আমরা পরবর্তী সংবাদ নিশ্চয়ই আমরা ফিরবো তখন। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী প্রণবেশ ছিলেন এতক্ষণ চট্টগ্রাম থেকে। নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক সফরে আজ নওগাঁয় আসছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11টায় শহরের এটি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। নওগাঁ 5 আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ সাইম এই তথ্য জানান। জনসভায় ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় জোট নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জেলার 11টি উপজেলা থেকে এই জনসভায় 5 থেকে 6 লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতাকর্মীরা। এবারে নির্বাচনে 4,57,00,000 ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আর মোট ভোটারের সংখ্যা 12,77,00,000। কত শতাংশ ভোট পড়লে সেটাকে গ্রহণযোগ্য বলা যাবে তার আইনি বা প্রচলিত কোনো ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন 60% বেশি ভোট কাস্টিং হলে সেই নির্বাচনকে খারাপ বলার সুযোগ কম। নুরনবী সরকারের প্রতিবেদন। এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটু ব্যতিক্রম, কারণ হলো সংসদ ও গণভোট একই সাথে হচ্ছে। বিগত 12টি নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে কম ভোট পড়েছে 1996 সালের 6ষ্ঠ সংসদ নির্বাচনে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয় 87.13%। গেল সেপ্টেম্বরে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান পরিবেশ ভালো আছে, দেশে এবার 70% ভোট কাস্টিং হতে পারে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 55% ভোট পড়তে পারে 12 ফেব্রুয়ারিতে। বিশ্লেষকরা বলছেন এই হার নির্ভর করবে ভোটের দিনের পরিবেশের উপর। হয় তাহলে এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে বিবেচিত হবে। কারণ বাংলাদেশে আপনার যে নির্বাচনগুলো নিয়ে আমরা কম বেশি মনে করি যে এগুলো গ্রহণযোগ্য নির্বাচন, 91, 96, 2001, 2008 এই নির্বাচনগুলোতে ভোটিং টার্ন আউট আপনার 70% মোট বা তার উপরে ছিল। আইন এইভাবে কিছু বলা নাই কোথাও যে কত পার্সেন্ট ভোট লাগবে। তারপর স্বাভাবিকভাবে ধরা হয় যেহেতু 50% হলে সরকার গঠন করে,
380-র মধ্যে, তার মানে ধরেন যে 50-র উপরে ভোটটা পড়লে সেটা মোটামুটি গ্রহণযোগ্যতা পায়। আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এর আগে ষষ্ঠ সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াও ভোট গ্রহণযোগ্য হবে যদি সহিংসতা ছাড়া 65 থেকে 70% ভোট কাস্টিং হয়, এমন মত বিশ্লেষকের। আওয়ামী লীগের সমর্থক এবং অনেক সাধারণ সাপোর্টাররা আপনার এবারে নির্বাচনে ভোট দিবেন। এবার তাদের নানা কারণে, একটা হচ্ছে স্থানীয় পর্যায়ে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য ওনারা ভোট কেন্দ্রে যাবেন, ওনারা ভোট দিবেন। এবং আওয়ামী লীগের হয়তো একটা অংশ ভোটের কেন্দ্রে যাবে না, কিন্তু আমার ধারণা যে একটা বড় অংশই আপনার ভোট কেন্দ্রে যাবেন নানা কারণে। তাদের ভোটাররা আমার কাছে মনে হয় যে যেহেতু তারা এলাকায় থাকে, তাদের ব্যবসাপাতি হোক, চাকরিপাতি, তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে তারা তাদের পছন্দ। এই ভোটটা যে একদম কোনো একটা দলের পক্ষে যাবে এটা বলা খুব মুশকিল। গেল 2 মাসে প্রকাশিত বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ থেকে দেখা যাচ্ছে সিংহভাগ মানুষ এবার ভোট দিতে চান। আর এদের মধ্যে 4,57,00,000 নতুন ভোটার, তারা মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। ভোট দিতে যাবেন তারা। এবং রুনবী সরকার, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা ঠাকুরগাঁয়ে যেতে চাই। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই নির্বাচন আমরা এইবার অনেক গুরুত্ব দিচ্ছি। এই বাচ্চাগুলোকে একটু থামাতে ভাই প্লিজ। গুরুত্ব দিচ্ছি কেন? যে 15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনোটাতে আমরা ভোট করি নাই। একটা 18 সালে করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে। 24-এর যে নির্বাচনটা হলো সেটাও ঠিক মতো হয় নাই। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করুক। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি যে এবার একটা সুন্দর নির্বাচন হবে। তা আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে আমি তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্যে দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তারা আয় ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে। এবং দর্শক, আমরা এতক্ষণ সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যুক্ত ছিলাম। এবারই একই সাথে হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট। প্রায় 13 কোটি ভোটার, ব্যবস্থাপনা এবং গণনা নিয়ে প্রশ্ন জনমনে। ফল আসতে লাগতে পারে কত সময়? বিশ্লেষকরা বলছেন কেন্দ্রে এই সময় লাগতে পারে 4 থেকে 6 ঘন্টার মতো। শাহনাজ শারমিনের প্রতিবেদন। 2 ভোট একসাথে করা নিয়ে মক ভোটিং করেছে নির্বাচন কমিশন। এতে ধারণা পাওয়া যায় একজন ভোটারের জন্য লাগবে কমপক্ষে 4 মিনিট। এবারে নির্বাচনে 13 কোটি ভোটারের মধ্যে যদি 55% ভোট কাস্টিং হয়, তাহলে 7,15,00,000 ভোটারের উপস্থিতি ঘটবে। এজন্য 300 আসনে 42,761টি ভোট কেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নিয়েছে ইসি। এতে বুথ থাকবে 2,47,482টি। বিশ্লেষকরা ধারণা দিলেন ভোট নেয়া এবং ভোট শেষে কেন্দ্রে গণনায় কত সময় লাগতে পারে। এমনি তো ভোটিং সময় 1 ঘন্টা বাড়াইছে, তারপর যদি সিল মারা যায়, গোপন কক্ষটা যদি সংখ্যা বাড়ায় দেয় বুথে,
এই একটা ধাপ। দ্বিতীয় হলো কাউন্টিংয়ের টিম বাড়ায় দেয়, যে একটা গ্রুপ করবে গণভোট আর একটা গ্রুপ করবে হলো জাতীয় সংসদ, তাহলে টাইম অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। একটা কক্ষে, ভোট কক্ষে 3 জন কর্মকর্তা থাকে, একজন সহকারী প্রিসাইডিং অফিসার, 2 জন পোলিং অফিসার। এই ধরুন যদি 5টা বুথ থাকে তাহলে 3 × 5 = 15 জন, প্লাস একজন হচ্ছে প্রিসাইডিং 16 জন। এদের প্রত্যেকে রাখা। কেন রাখতে হবে? আপনি ব্যালট পেপারগুলো প্রথমে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, একটা সংসদ নির্বাচনের ব্যালট আর একটা গণভোটের ব্যালট। ওই 2 দল লোককে দিয়ে একই সঙ্গে গুণাতে হবে। এটা যদি করা হয় তখন কিন্তু আবার সময়টা খুব বেশি লাগবে না। একই বাক্সে জাতীয় নির্বাচন আর গণভোটের ব্যালট জমা দিবেন ভোটাররা। এতে গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে মনে করেন আরেক বিশ্লেষক। একটা প্রস্তাব ছিল এটা 2 দিন করার, তো এখন এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এটা এখন আর তামাদি হয়ে গিয়েছে। একটা বাক্সে ফেলবে, 2টো বাক্সে ফেলা উচিত ছিল, তাহলে সহজ হতো। এখন ওই বাক্সটা ঢেলে বাক্সর থেকে 2টা ভাগ করতে হবে, তো ওটা অত বেশি 1000-1200 ভোট, ওটা অত বেশি সময় লাগার কথা নয়, কিছু বেশি সময় লাগবে। 15 লাখের বেশি পোস্টাল ব্যালটের ফল গণনার জন্য নির্বাচনী কর্মকর্তাদের বাড়তি সময় লাগতে পারে। সেখানেও রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার। শানা শারমিন, 71, ঢাকা। নির্বাচনের দায়িত্ব পালনের সময় কারোর প্রতি পক্ষপাতিত্ব না করার নির্দেশ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার বাহিনীর প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে আরও বলেন, ভোটের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে এয়ারফোর্স। সকালে সেনানিবাসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে এইসব কথা বলেন তিনি। বিমান বাহিনীর প্রধান বলেন, তার বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে নির্বাচন নিরবিচ্ছিন্ন অংশগ্রহণমূলক করতে প্রস্তুত। প্রায় 4000 জনবল নির্বাচনে কাজ করবে বলেও জানান তিনি। পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনের বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা করা হবে। বডি ক্যাম ব্যবহারের পাশাপাশি ড্রোন দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান বিমান বাহিনী প্রধান। জাতিকে একটা অনুকরণীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যাপারে আমি তোমাদের সবার যারা দায়িত্ব থাকবে তোমাদের সহযোগিতা কামনা করছি, এবং অবশ্যই এই মহৎ কাজে মহান আল্লাহ যাতে আমাদের সহায় হন। সিলেটে টুকের বাজারে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন 2 পক্ষের অন্তত 15 জন। বুধবার রাত 12টার দিকে টুকের বাজার ইউনিয়নের সাহেবগাঁও ও কুমারগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, 2 শিশুর মধ্যে মারামারিতে কেন্দ্র করে কয়েকদিন থেকেই 2 এলাকায় উত্তেজনা চলছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এরই জেরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনে মাগুরার নারীদের রয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ভোটার থেকে শুরু করে সকল নারী দ্রুত শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান, বেছে নিতে চান পছন্দের প্রার্থী। পাশাপাশি নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সম অধিকার ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা নারীদের। শরীফ তেহরান টুটুলের তথ্যছবিতে বিস্তারিত। মাগুরায় বইছে নির্বাচনী আমেজ। প্রচারে ব্যস্ত প্রার্থীরা আর ভোট নিয়ে উদ্গ্রীব ভোটাররা। বিশেষ করে নারী ভোটাররা এবার উৎসবখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার আশা করছেন। নারী ভোটাররা বলছেন, পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে চান তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো কথা দিয়েছিল তারা নারীদের জন্য 30% প্রতিনিধিত্ব রাখবে, কিন্তু তারা সে কথা রাখেনি। নতুন ভোটার হিসাবে আমার একটাই প্রত্যাশা, নারী এবং পুরুষের যেন বৈষম্য দূর হয়। নারীদের কর্মসংস্থানের জায়গাটা খুবই ছোট। ক্ষমতার পালাবদল হলেও এই জায়গাটা কিন্তু বিস্তৃত হয়নি। যে আসুক ক্ষমতায়, সেজন্য আমাদের দেশটাকে সুস্থভাবে পরিচালিত করতে পারে। নির্বাচন নিয়ে আগ্রহী শিক্ষার্থীরাও। তারা চান নিরাপদ পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যাবেন, কারো প্ররোচনায় নয়, নিজেই প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচনের মাঠে যাওয়াটা তো আসলে একটা চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের ভয় থাকে মনে। তো আমি চাইবো যেন এবারের ভোটটা বা ভোটের মাঠটা অনেক বেশি পরিবেশটা সুন্দর থাকে। নির্বাচনের ফলাফল যেটাই আসুক না কেন, সব দল যেন সেই ফলাফল মেনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করে। নারীদের চলাফেরার জন্য তারা খেয়াল রাখে, নারীরা যেন স্বাধীনভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এদিকে নির্বাচন পরবর্তী নারীদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন কর্মজীবী নারীরা। এই শিক্ষিত ও অশিক্ষিত সকল নারীদেরকে তাদের নিরাপত্তা, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং
নারীর আনুষঙ্গিক অন্যান্য সমস্ত অধিকারগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। এছাড়াও নারীরা শিক্ষা, চাকরি এবং বিভিন্ন ধরনের কাজে কর্মে ঘরের বাইরে গেলে তাদেরকে যথেষ্ট নিরাপত্তার সাথে বাড়ি ফেরা পর্যন্ত যাতায়াত ব্যবস্থায় সব ধরনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাগুরার দুটি আসনে মোট ভোটার সংখ্যা 8,41,882 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 4,18,201 জন। মনিরা কাজরি, ৭১। কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় ঐতিহাসিকভাবে বিএনপির শক্তিশালী ঘাঁটি। এ অঞ্চলের 7টি সংসদীয় আসনের হিসাব বলছে ভোটের মাঠে বেশ শক্ত অবস্থানে থাকবে ধানের শীষ। তবে দু একটি আসনে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত। শৈশব বর্মণের ক্যামেরায় আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। কক্সবাজার কেবল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতই নয়, রোহিঙ্গা সংকট সহ নানা কারণে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জেলা। জেলার 4টি সংসদীয় আসনের ফলাফল কী হতে পারে তা নিয়ে বাড়তি আগ্রহ রাজনৈতিক মহলে। কক্সবাজার 1 আসন চকরিয়া পেকুয়ায় নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও 3বারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। এই আসনে তার বিরুদ্ধে লড়ছেন জামায়াতের নবীন প্রার্থী আব্দুল্লাহ ফারুক। এখানে বিএনপির ভোট ব্যাংক তুলনামূলকভাবে স্থিতিশীল। অতীত উন্নয়ন ও অভিজ্ঞতায় এবার বেশ এগিয়ে সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা এবং কক্সবাজার, এটা বৃহত্তর চট্টগ্রাম বলে পরিচিত। এই এলাকাতে যে কয়টি আসন আছে, পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় 3টি, কক্সবাজারে 4টি, চট্টগ্রামে মনে হয় 16। এই সবকটি আসনে 2-1টি আসন ছাড়া বাকি সবগুলোতে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করবেন বলে আমি আশা করি। তবে কক্সবাজার 2 আসনের চিত্র কিছুটা ভিন্ন। এখানে মাঠের সমীকরণ জামায়াত প্রার্থীর পক্ষে। বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদের বিরুদ্ধে লড়ছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। স্থানীয় বিএনপির কোন্দল ও আওয়ামী লীগের ভোট ব্যাংক হবে এই আসনের নির্বাচনী ফল নির্ধারণের বড় ফ্যাক্টর। একটি দল আছে যার সম্পর্কে মানুষের একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে। বিগত 54 বছরের শাসন মানুষ আর দেখতে চায় না। এই আসনের ভোটাররা আজকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কক্সবাজার 3 আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে রয়েছে গণজোয়ার। কক্সবাজার 4 উখিয়া টেকনাফে জামায়াত প্রার্থী জেলা আমির নূর আহমদ আনোয়ারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর। শেষ মুহূর্তে আওয়ামী লীগের ভোটই এই আসনের সমীকরণ বদলে দেবে। সমুদ্র সমতল থেকে এবার নজর পাহাড়ে। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 3টি আসনেই বিএনপির প্রার্থীরা বেশ শক্তিশালী অবস্থানে। পাহাড়ে সংগঠন, স্থানীয় নেতৃত্ব এবং দীর্ঘদিনের ভোট ব্যাংক সব মিলিয়ে আত্মবিশ্বাসী দীপেন দেওয়ান, চাচিংপ্রো জেরি ও ওয়াদুদ ভূঁইয়ারা। শান্তি ও সম্প্রীতি রক্ষা এখানকার নির্বাচনের মূল ইস্যু। 91 থেকে একচেটিয়াভাবে আওয়ামী লীগের দখলে ছিল বান্দরবান আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক চাচিংপ্রো জেরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালামের চেয়ে বেশ এগিয়ে পাহাড়ের এই নেতা। খাগড়াছড়িতে সাবেক 2বারের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার রয়েছে বিপুল জনপ্রিয়তা। জনসম্পৃক্ততায় জামায়াত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরীকে হটিয়ে এবারও এই আসন যাবে ধানের শীষের ঘরে। রাঙ্গামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান এগিয়ে আছেন নানা সমীকরণে। সবাই আমাকে সেফ এন্ড সিকিউর মনে করে এবং সর্বজনভাবে সকলেই মনে করে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী। এই জন্য সকলেই এই ধানের প্রতীকে হাইয়েস্ট পার্সেন্টেজে কীভাবে এটাকে প্রেজেন্ট করা যায় সেই জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণের ব্যাপারে সবাই অত্যন্ত বেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন কক্সবাজার আর পাহাড়ে স্থিতিশীলতা আর উন্নয়ন চান ভোটাররা। এবার যদি অবাধ ভোটাধিকার হয়, আইন শৃঙ্খলাটা যদি নিশ্চিত থাকে এবং মানুষ যদি স্বস্তিতে, শান্তিতে, স্বাধীনভাবে তার মতাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমার মনে হয় যে প্রকৃত জনপ্রতিনিধিদের ক্ষমতায় আসার একটা সুযোগ হবে। এবং যেই জনপ্রতিনিধিরা এই অতীতের যে দুর্নাম, চাঁদাবাজি, দখলবাজি,
এমপিশিপকে ব্যবহার করে অর্থ কামানো, এর বাইরে গিয়ে তারা মানুষ এবং তার নির্বাচনী এলাকার জন্য কাজ করতে পারবে। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিএনপির জন্য বরাবরই একটি উর্বর ক্ষেত্র। তারেক রহমান দেশে ফেরায় এখানকার ভোটারদের দলটির প্রতি আস্থা আগের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং দেশ নিয়ে পরিকল্পনায় এখানকার ভোটাররা আশ্বস্ত। তবে নির্বাচনের ফলাফল কি হবে তা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোহাম্মদ হোসাইন, ৭১, কক্সবাজার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।